হ্যালো বন্ধুরা, চাকরি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আমাদের যে জিকে রিভিশন সিরিজ চলছে ডাব্লিউবিসিএস এর জন্য, সেই সিরিজের পার্ট 3 কভার করব। আমরা অলরেডি পার্ট 1 এবং পার্ট 2তে 50টা করে কোশ্চেন কভার করেছি এবং আমাদের এই সিরিজে আমরা প্রত্যেকটা কোশ্চেনে অ্যাডিশনাল ইনফরমেশন কভার করছি। অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো থেকে আরও একটা দুটো করে কোশ্চেন প্রত্যেক কোশ্চেন থেকে কভার করা যায়। ঠিক আছে? তো আজকে আমাদের পার্ট থ্রিতে আমরা 100 থেকে 150 পর্যন্ত কোশ্চেন্সগুলো কভার করব। অলরেডি 1 থেকে 50 হচ্ছে ফার্স্ট পার্টে অ্যান্ড 51 থেকে 100 পর্যন্ত সেকেন্ড পার্টে কভার করা আছে। যারা এগুলো দেখোনি আগে এগুলো দেখবে। প্রত্যেকটা পার্টে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্সগুলো ডিসকাস করা হয়েছে এবং এই সব কোশ্চেন্সগুলো এই আগামী যে ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিএসসি, পিএসসি মিসলেনিয়াস এইসব এক্সামে আসার খুব হাই প্রবাবিলিটি আছে। চলো স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, গৌতম বুদ্ধ তার ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন এবং এই ঘটনাটি কি নামে পরিচিত? তো গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন সারনাথের মৃগদাবে। এই ঘটনাটি কি নামে পরিচিত? এটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। বুদ্ধদেব বৈশাখী পূর্ণিমা তিথিতে বিহারের বুদ্ধগয়ায় উড়ুবিল্ব নামক অশ্বত্থ স্থানের নিচে নিজের জ্ঞান বা দিব্য জ্ঞান লাভ করেছিলেন এবং তারপর তিনি সারনাথে গিয়ে এই জ্ঞান প্রবর্তন করেছিলেন। এটাকেই বলে ধর্মচক্র প্রবর্তন এবং সারনাথে সেটা প্রথমবার দিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 2 দেখো, কোন চোল রাজা গঙ্গাইকোন্ডচল নামে পরিচিত ছিল, মানে উপাধি গ্রহণ করেছিল এবং নতুন রাজধানী স্থাপন করেছিল? রাজা প্রথম রাজেন্দ্র চোল গন্ডাইকোন্ডচল উপাধি ধারণ করেছিল। তিনি উত্তর ভারত অভিযান সফল করে গঙ্গা নদীর জল নিয়ে আসার পর এই উপাধি ধারণ করেন এবং গঙ্গাইকোন্ডচোলপুরম নামক নগরী প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতাকে? তো তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা জিয়াউদ্দিন বরনী। এই গ্রন্থে বলবনের রাজত্বকাল থেকে শুরু করে ফিরোজ শাহ তুগলকের শাসনকালের প্রথম 6 বছরের ঐতিহাসিক বিবরণ পাওয়া যায়। তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থে জিয়াউদ্দিন বরনী হচ্ছে রচয়িতা। ফিরোজ শাহ তুগলকের শাসনকালের প্রথম 6 বছরের বিবরণ পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আকবরের আমলে বিখ্যাত রাজস্ব মন্ত্রী বা অর্থমন্ত্রী কে ছিল এবং তার প্রবর্তিত ব্যবস্থার নাম কি? দেখো, আকবরের আমলে অর্থমন্ত্রীর নাম ছিল হচ্ছে টোডরমলের বিখ্যাত প্রবর্তিত ব্যবস্থা ছিল 10 আলা ব্যবস্থা বা যাবতী ব্যবস্থা। আর 1580 সালে এই প্রবর্তিত এই প্রথায় গত 10 বছরের শস্য উৎপাদন এবং মূল্যের গড় হিসাব করে তার রাজস্ব নির্ধারণ করা হতো। মানে লাস্ট 10 বছরে যত শস্য উৎপাদন হয়েছে সেটার উপর ভিত্তি করে ট্যাক্স নেওয়া হতো। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, শিবাজির যে মন্ত্রিপরিষদ ছিল সেটি কি নামে পরিচিত ছিল? শিবাজির মন্ত্রিপরিষদের নাম ছিল হচ্ছে অষ্টপ্রধান। এখানে 8 জন মন্ত্রী ছিল এবং প্রধানমন্ত্রীর যে পদ সেটাকে বলা হতো পেশোয়া। ওকে, নেক্সট কোশ্চেন, স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেন এবং তার বিখ্যাত স্লোগানটি কি ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন এবং তার বিখ্যাত স্লোগান ছিল গো ব্যাক টু দ্য বেদাস, মানে বেদের দিকে ফিরে যাও। তিনি কোথায় প্রতিষ্ঠা করেছিল আর্য সমাজ? বোম্বাইতে। এবং তার বিখ্যাত গ্রন্থের নাম কি? সত্যার্থ প্রকাশ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটা অনেকবার অলরেডি কোনো কোশ্চেনে এসছে। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? 1857 সময় মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং এবং 1858 সালের ভারত শাসন অনুযায়ী তিনি ভারতের প্রথম ভাইসরয় হয় এই বিদ্রোহের পরে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। তারপর থেকে ইংরেজ শাসন চালু হয়। নেক্সট কোশ্চেনে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস মতলব AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, একে বাংলায় বলে কি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটি কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সভাপতি কে ছিল? এটি প্রতিষ্ঠিত হয় 1920 সালে এবং প্রথম সভাপতি ছিল লালা রাজপথ রায়। এবং কোথায় তৈরি হয়েছিল? বোম্বাইতে।
বোম্বাইতে কি জন্য তৈরি হয়েছিল? শ্রমিকদের অধিকার রক্ষার লক্ষ্যে এটি গঠিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিল, প্রতিষ্ঠাতা না, প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে, সভাপতি ছিল হচ্ছে লালা লাজপত রায় এবং সম্পাদক ছিল হচ্ছে দেওয়ান চমনলাল। নেক্সট কোশ্চেন, গান্ধীজি কোন আন্দোলনের সময়ে করেঙ্গে ইয়া মরেঙ্গে ডু অর ডাই স্লোগানটি দিয়েছিলেন? গান্ধীজি কোন আন্দোলনের সময় দিয়েছিলেন এটি? ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 সালে 8ই আগস্ট বোম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে গান্ধীজি এই ঐতিহাসিক স্লোগানটি দিয়েছিলেন। দেখো, এবং ইতিহাসের লাস্ট কোশ্চেন, ইতিহাসের পার্টে, ভারতে আজাদ হিন্দ ফৌজ প্রথম কার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ 1942 সালে সিঙ্গাপুরে এটি তৈরি হয়েছিল ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে এবং পরবর্তীতে 1943 সালে রাসবিহারী বসু এর দায়িত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়েছিল ক্যাপ্টেন মোহন সিংয়ের হাতে 1942 সালে সিঙ্গাপুরে। 1943 সালে রাসবিহারী বসু এর দায়িত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুকে তুলে দেন। ওকে, নেক্সট আমরা ভূগোলের পার্টে দেখব। আমরা ইতিহাসের পার্টে 10টা কোশ্চেন দেখলাম, এবার ভূগোলের পার্টে দেখব। ভূগোলের পার্টে দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন আছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং এটি কোথায় অবস্থিত? দেখো, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক। স্যাডেল পিক, এটা কোথায় অবস্থিত? উত্তর আন্দামানে। উচ্চতা কত? 732 মিটার এবং এটি স্যাডেল পিক জাতীয় উদ্যান মানে স্যাডেল পিক ন্যাশনাল পার্কের অন্তর্গত। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান এবং চীন এই 3টি দেশের সীমানাকে স্পর্শ করে আছে? এটার উত্তর কিন্তু পশ্চিমবঙ্গ না। পশ্চিমবঙ্গ নেপালের সঙ্গে করেছে, ভুটানের সঙ্গে করেছে, কিন্তু চীনের সাথে করেনি। পশ্চিমবঙ্গ নেপাল, ভুটান, বাংলাদেশের সাথে করেছে। নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সীমানা স্পর্শ করেছে, কিন্তু নেপাল, ভুটান আর চীনের সাথে সম্পর্ক স্পর্শ করে আছে সিকিম। সিকিম হচ্ছে আনসার। পশ্চিমবঙ্গের সীমানাও নেপাল, ভুটান ও বাংলাদেশের সাথে যুক্ত এবং বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা 4096 কিলোমিটার। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ শেয়ার করে 4096 কিলোমিটার। কোনো বিদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমানা হচ্ছে এইটাই 4096 কিলোমিটার, যেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, যোগ জলপ্রপাত এটি কোন নদীর উপরে অবস্থিত এবং এটি কোন রাজ্যে রয়েছে? যোগ জলপ্রপাত বা যোগ ওয়াটারফলস আছে হচ্ছে শরাবতী নদীর উপর এবং এটি আছে কোথায়? কর্ণাটকে। এবং এটি গেটসেপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত নামেও পরিচিত। যোগ জলপ্রপাতের আর দুটো নাম হচ্ছে গেটসেপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। এটি কোথায় আছে? শরাবতী নদীর উপর। কোন রাজ্যে আছে? কর্ণাটকে। দেখো, নেক্সট কোশ্চেন, ভারতের কোন উপকূলটি শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বছরে দুবার বৃষ্টিপাত হয়? ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে? সেটা হচ্ছে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল। এই বায়ুকে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বলা হয়। দেখো, যেমন বর্ষাকাল হলে মৌসুমী বায়ু আসে, তখন বৃষ্টিপাত হয়। এই মৌসুমী বায়ু ফিরে যাওয়ার সময় এখানে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় সেটা কোথায় হয়? করমণ্ডল উপকূলে। কোন সময় হয়? শীতকালে, যা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে তামিলনাড়ু উপকূলে বৃষ্টি ঘটায়। দেখো, নেক্সট কোশ্চেন, ঝুম চাষ বা ঝুম কাল্টিভেশন ভারতের কোন অঞ্চলে প্রধানত দেখা যায়? ঝুম চাষ কোন অঞ্চলে দেখা যায়? উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে, নর্থ ইস্ট ইন্ডিয়াতে ঝুম চাষ দেখা যায়। এটি একটি স্থানান্তরিত কৃষি পদ্ধতি মানে শিফটিং কাল্টিভেশন, যেখানে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করা হয়। পরিবেশের জন্য এটি ক্ষতিকারক। নেক্সট, পশ্চিমবঙ্গের কোশ্চেন নম্বর 116 দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি এবং এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। এটা সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। এর উচ্চতা কত? সান্দাকফুর 3636 মিটার, 3636 মিটার। এবং এখান থেকে মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দুইটি শৃঙ্গই পরিষ্কারভাবে দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো ভূগোলে, ভারতের
বৃহত্তম খনিজ তেল উৎপাদক অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদক অঞ্চল হচ্ছে বোম্বে হাই বা বোম্বে হাইয়ের অফশোর অঞ্চল। এটি হচ্ছে ভারতের প্রাচীনতম তৈলখনি হচ্ছে আসামের দিগবয়। এটি 1889 সালে আবিষ্কৃত হয়। এটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম হচ্ছে মানে পুরানো হচ্ছে আসামের দিগবয় এবং সবচেয়ে বৃহত্তম হচ্ছে বোম্বে হাই। দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 118 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের পূর্ব উপকূলে সর্ববৃহৎ হ্রদ কোনটি? পূর্ব উপকূলে সর্ববৃহৎ হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ, উড়িষ্যাতে অবস্থিত। এবং বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? জম্মু কাশ্মীরের উলার হ্রদ। বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? গোবিন্দ বল্লভ পন্ত সাগর। এখানে তিনখানা কোশ্চেন আছে। পূর্ব উপকূলের সর্ববৃহৎ হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ, বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ এবং বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। দেখো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল রাঢ় অঞ্চল নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন অঞ্চল রাঢ় অঞ্চল নামে পরিচিত? ছোটনাগপুর মালভূমির পূর্ব অংশ সংশ্লিষ্ট পশ্চিমের জেলাগুলি রাঢ় অঞ্চল নামে পরিচিত। রাঢ় অঞ্চলে কি হচ্ছে বিশেষত লাল মাটি বা ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। আমরা ভূগোলের নেক্সট কোশ্চেন দেখব। এটা হচ্ছে লাস্ট কোশ্চেন ভূগোলের। এরপরে আমরা পলিটির কোশ্চেনগুলো দেখব। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড বা 500 সেকেন্ড, ঠিক আছে। এবং চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। চাঁদ থেকে হচ্ছে 1.3 সেকেন্ড এবং সূর্য থেকে 8 মিনিট 20 সেকেন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা ইতিহাস ভূগোলের 10টা করে কোশ্চেন দেখলাম। এরপরে নেক্সট দেখবো হচ্ছে আমরা কনস্টিটিউশনের পলিটির পার্ট, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন পার্ট এবং অনুচ্ছেদে নাগরিকত্ব সংক্রান্ত মানে সিটিজেনশিপ সংক্রান্ত আইন বর্ণিত আছে? সিটিজেনশিপ আছে হচ্ছে পার্ট 2-তে এবং শিডিউল হচ্ছে তোমার আর্টিকেল হচ্ছে 5 থেকে 11 আর্টিকেল, আর পার্ট হচ্ছে সেকেন্ড পার্ট। ভারতে একক নাগরিকত্বর ব্যবস্থা রয়েছে মানে একটা সিঙ্গেল সিটিজেনশিপ, এবং এই ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেনের সংবিধান থেকে। কিন্তু ইউএসএতে ডুয়াল সিটিজেনশিপ চলে, মানে ইউএসএতে তুমি ইউএসএরও সিটিজেন, আবার ইউএসএ যে কোনো তুমি ধরো রাজ্যে রয়েছে, ধরো ক্যালিফোর্নিয়ায় আছো, তাহলে তুমি ক্যালিফোর্নিয়ারও আবার সিটিজেন, ঠিক আছে। তাহলে ইউএসএতে চলে হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ, ইন্ডিয়ায় চলে সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ মানে তুমি ইন্ডিয়ার যে কোনো রাজ্যেই থাকো না কেন, তুমি ইন্ডিয়ারই সিটিজেন, তুমি আলাদা করে ইউপি বা ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন না। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 2, যেটা এই পার্টের কোশ্চেন নাম্বার 2। টোটাল হচ্ছে 122 কোশ্চেন। এর আগের পার্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর জন্য তোমরা নিচে যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্ক জয়েন করতে পারো, সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। আর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে, সেগুলো দেখতে পারো। টেলিগ্রাম লিঙ্ক জয়েন করলে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। এই সব পিডিএফগুলো এবং এক্সট্রা অনেক পিডিএফ টেলিগ্রামে ফ্রিতে আপলোড করা হয়, ঠিক আছে। নেক্সট, সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কত সালে এবং কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? তো মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটি যেগুলো, সেগুলো অ্যাড করা হয়েছিল 1976 সালে। এবং কত নম্বর আমাদের অ্যামেন্ডমেন্টে? 42nd অ্যামেন্ডমেন্টে। সর্দার শরণ সিং কমিটির সুপারিশে পার্ট 4-এর এতে 51 যে অনুচ্ছেদ এটা যুক্ত করা হয়। এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর থেকে অনুপ্রাণিত, মানে ইউএসএসআর থেকে এটা কপি করা হয়েছিল। এটা কোথায় আছে? পার্ট 4-এর এতে 51 হচ্ছে আর্টিকেল নাম্বার। কে রেকমেন্ড করেছিল? সর্দার শরণ সিং। দেখো কত সালে এসেছিল? 1976 সাল। কত নম্বর আর্টিকেল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল? 42nd। তাহলে এখানে অনেকগুলো কোশ্চেন কভার হয়েছে, 1, 2, 3, 4, 5টা, 5খানা কোশ্চেন, একটা ইভেন 6টা সোভিয়েত ইউনিয়ন। এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। কোশ্চেন আসতে পারে ফান্ডামেন্টাল ডিউটির কনসেপ্ট কার থেকে নেওয়া আছে, তখন অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়ন। তো নেক্সট কোশ্চেনে যাব। ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিযুক্ত করেন? মুখ্যমন্ত্রীকে কে অ্যাপয়েন্ট করেন? মুখ্যমন্ত্রীকে অ্যাপয়েন্ট করেন হচ্ছে সেই রাজ্যের গভর্নর অ্যাপয়েন্ট করেন বা রাজ্যপাল, ঠিক আছে। রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন এবং সংবিধানের 164 নম্বর অনুচ্ছেদে মানে 164 নম্বর আর্টিকেলে এটা বলা আছে। তো আর্টিকেল নাম্বার 164-এ এটা বলা আছে। নেক্সট, লোকসভার কার্যকালের স্বাভাবিক মেয়াদ কত বছর এবং এটি কে ভেঙে দিতে পারেন? দেখো লোকসভার কার্যকালের স্বাভাবিক মেয়াদ 5 বছর, এটা সবাই জানো। এবং লোকসভাকে কে ডিসলভ করতে পারে? রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি 5 বছর পূর্ণ হওয়ার আগেই লোকসভা ভেঙে দিতে পারেন। লোকসভা সেজন্য একটা স্থায়ী কক্ষ না, লোকসভা হচ্ছে অস্থায়ী কক্ষ, মানে পার্মানেন্ট না, টেম্পোরারি। আর রাজ্যসভা হচ্ছে, লোকসভা হচ্ছে টেম্পোরারি আর রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ। রাজ্যসভা কখনো ডিসলভ হয় না, রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট। দেখো নেক্সট কোশ্চেনে যাই। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টি স্তর কি কি? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টি স্তর হচ্ছে, উপরে হচ্ছে সব গ্রাম পঞ্চায়েত, নেক্সট হচ্ছে পঞ্চায়েত সমিতি, লাস্ট হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদ 3টে স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। কে এই মানে কার দ্বারা এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এসেছিল? বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে এই 3 স্তর কাঠামো গঠিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 126। দেখো, ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল কাকে নিযুক্ত করা হয় এবং তার অবসরের বয়স কত? দেখো, ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল কার দ্বারা নিযুক্ত হয়? রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়। তার বয়স হচ্ছে 65 বছর বা 6 বছরের মেয়াদ। মানে তিনি 65 বছর আগে হলে আগে 65 বছরেই করে যায়, মানে রিটায়ার করে যায়, কিংবা 6 সাল কমপ্লিট হলে রিটায়ার করে যায়, যে কোনো একটা। কত নম্বর আর্টিকেল অনুযায়ী এই সিএজিকে নিয়োগ করা হয়? 148, আর্টিকেল নাম্বার 148। নেক্সট কোশ্চেন দেখো, 127 নম্বর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস, প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? প্রথম চিফ জাস্টিস ছিলেন এইচ.জে. কানিয়া। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হরিলাল জ্যাকসন দাস কানিয়া। 1950 সালে 26শে জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পর তিনি দায়িত্ব নেন এবং সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন হচ্ছে ফাতিমা বিবি 1989। প্রথম চিফ জাস্টিস ছিল এইচ.জে. কানিয়া এবং প্রথম মহিলা চিফ জাস্টিস ছিল ফাতিমা বিবি। নেক্সট কোশ্চেন নাম্বার 128। দেখো, কততম সংবিধান সংশোধনীর আইন দ্বারা পঞ্চায়েতি ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল? পঞ্চায়েতি ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে। কত সালে? 1992 সালে। এবং এটা কোন শিডিউলে অ্যাড করা হয়েছিল? 11th শিডিউলে, পার্ট 9। কনস্টিটিউশনাল স্বীকৃতি দেওয়া হয়েছিল 1992 সালে, 73rd অ্যামেন্ডমেন্টে, 11th শিডিউলে অ্যাড করা হয়েছিল এবং পার্ট 9-এ। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতি প্রক্রিয়া সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? এটা হচ্ছে 61st আর্টিকেল অনুযায়ী একমাত্র রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। সংবিধান লঙ্ঘনের অভিযোগে সংসদের যে কোনো কক্ষে এই প্রস্তাব আনা যায় এবং এই ধরনের মানে কনসেপ্টটা আমেরিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে। এই কনসেপ্টটা কোথা থেকে কপি করা হয়েছিল? ইউএস এর কনসেপ্ট থেকে। নেক্সট কোশ্চেন, কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার আছে? মানি বিল সেটা মানে কোনো বিল পেশ করা হচ্ছে সেটা মানি বিল কিনা সেটা ডিসাইড করেন কে? ফাইনাল ডিসাইড করে কে? লোকসভার স্পিকার ডিসাইড করে সেটা মানি বিল না অন্য বিল। এবং অর্থ বিল রাজ্যসভায় পাঠানো হলে রাজ্যসভা সেটিকে সর্বাধিক 14 দিনের জন্য আটকে রাখতে পারে, কিন্তু কোনো সংশোধন বা প্রত্যাখ্যান করতে পারে না। ঠিক আছে, আমরা পলিটির পার্ট থেকে নিলাম, এরপরে আমরা দেখব ইকোনমিক পার্ট। দেখো, ইকোনমির ফার্স্ট কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় বাজেটে সাধারণত কোন তারিখে পেশ করা হয় এবং এটি লোকসভায় কে উপস্থাপন করেন? এখন কেন্দ্রীয় বাজেট পেশ হয় 1 ফেব্রুয়ারি। কে পেশ করেন? অর্থমন্ত্রী। এবং সংবিধানে বাজেট শব্দটির উল্লেখ নেই। একে 112 নম্বর আর্টিকেলে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা বার্ষিক আর্থিক বিবরণী বলা হয়। বাজেটটা হচ্ছে চলতি ভাষায় বলা হয়, অ্যাকচুয়াল এটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কত নম্বর আর্টিকেল? 112 নম্বর আর্টিকেল। দেখো নেক্সট, ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটি? ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। এসবিআই হচ্ছে ভারতের সবচেয়ে বড় লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক। সেকেন্ড লার্জেস্ট কি? এইচডিএফসি। সেকেন্ড লার্জেস্ট হচ্ছে এইচডিএফসি ব্যাংক। 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে নাম করা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো নেক্সট, বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই কত সালে প্রতিষ্ঠিত হয়?
বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি এশিয়ার কততম প্রাচীন এক্সচেঞ্জ? বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে এশিয়ার প্রথম এক্সচেঞ্জ এবং প্রাচীনতম এক্সচেঞ্জ। এটি প্রতিষ্ঠিত হয় 1875 সালে। 1875 সালে বিএসই এস্টাবলিশড হয়। বিএসির যে তোমার ইন্ডেক্স, সেটাকে কি বলে? সেন্সেক্স। সেন্সেক্স বা সেন্সিটিভিটি ইন্ডেক্স। আর এনএসই যেটা আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এর যেটা ইন্ডেক্স সেটাকে বলা হয় নিফটি। নিফটিতে থাকে হচ্ছে 50টা কোম্পানি, নিফটি 50, আর সেন্সেক্সে থাকে হচ্ছে 30টা কোম্পানি। ইন্ডিয়ার লার্জেস্ট 30 কোম্পানিজকে নিয়ে তৈরি হয় সেন্সেক্স এবং ইন্ডিয়ার লার্জেস্ট 50 কোম্পানিজকে নিয়ে তৈরি হয় নিফটি। দেখো নেক্সট কোশ্চেন, ভারতের ব্যাংকিং ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে? দেখো মানে ভারতের ব্যাংকিং ক্ষেত্রকে নিয়ন্ত্রণ কে করে? আরবিআই। আরবিআই নিয়ন্ত্রণ করে ভারতের ব্যাংকিং ক্ষেত্রকে। আরবিআই কিভাবে নিয়ন্ত্রণ করে? রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, এইসব চেঞ্জ করার মাধ্যমে ভারতের আর্থিক বাজারকে নিয়ন্ত্রণ করে আরবিআই। এই বিভিন্ন রেট কমিয়ে বাড়িয়ে পরিস্থিতি অনুযায়ী আরবিআই ভারতের আর্থিক বাজারকে নিয়ন্ত্রণ করে। নেক্সট দেখো, মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? মিশ্র অর্থনীতি বলতে বোঝায় যে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটাই হচ্ছে মিশ্র অর্থনীতি। ভারত একটি মিশ্র অর্থনীতির দেশ এবং স্বাধীনতার পর 1948 সালে প্রথম শিল্পনীতিতে ভারতকে মিশ্র অর্থনীতি হিসেবে গ্রহণ করা হয়। দেখো নেক্সট কোশ্চেন, এবার আমরা সায়েন্সের পার্ট দেখব। সায়েন্সের পার্টে দেখো ফার্স্ট কোশ্চেন, লোহিত রক্তকণিকা বা আরবিসি মানবদেহের কোথায় তৈরি হয় এবং এটির গড় আয়ু কতদিন? আরবিসি তৈরি হয় বোন ম্যারোতে এবং এর আয়ু হচ্ছে 120 দিন। রেড বোন ম্যারোতে লোহিত অস্থিমজ্জায় তৈরি হয় আরবিসি এবং এটার আয়ু হচ্ছে 120 দিন। নেক্সট কোশ্চেন দেখো, জলের নিচে যে শব্দের বেগ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? জলের নিচে শব্দের বেগ পরিমাপ করার জন্য হাইড্রোফোন ইউজ করা হয় এবং সমুদ্রের গভীরতা মাপার জন্য ইউজ হয় ফ্যাথোমিটার এবং জলের নিচে শব্দের বেগ পরিমাপ করার জন্য ইউজ হয় হাইড্রোফোন। এখন নেক্সট কোশ্চেন, ভারী জল বা হেভি ওয়াটারের রাসায়নিক সংকেত কি? ভারী জলের রাসায়নিক সংকেত হচ্ছে D2O, ডিউটেরিয়াম অক্সাইড, এবং এর সংকেত কি? D2O হয়ে গেল। এবং এটার ব্যবহার কি? পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে এই D2O ইউজ করা হয়। কি হয় অ্যাকচুয়ালি? কি হয় অ্যাকচুয়ালি হয় যে নিউক্লিয়ার বিক্রিয়ার সময় নিউট্রনের গতিবেগ হ্রাস করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, কোন হরমোনকে মানবদেহের জরুরিকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিনকে মানবদেহের জরুরিকালীন হরমোন বলা হয়। কোথা থেকে নিঃসৃত হয়? মেডালা অঞ্চল থেকে। অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে নিঃসৃত হয় এবং এটি মানুষের রাগ, ভয়, মানসিক উদ্বেগ ইত্যাদি কমাতে সাহায্য করে। এখন নেক্সট কোশ্চেন, আলোর কোন ঘটনার জন্য আকাশের রং নীল হয় বা নীল দেখায়? আলোর বিক্ষিপণ বা স্ক্যাটারিং অফ লাইট। স্ক্যাটারিং অফ লাইটের জন্য আকাশকে আমরা নীল দেখতে পাই, ঠিক। এবং লর্ড ইয়ারলের সূত্রানুযায়ী তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেমন নীল ও বেগুনি, তেমনি বায়ুমণ্ডলের কণা দ্বারা বেশি বিক্ষিপ্ত হয়, তাই আকাশ আমরা নীল দেখি। কার সূত্র? লর্ড ইয়ারলের সূত্র। নেক্সট, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বা ওর কোনটি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে বক্সাইট। আর লোহার প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট। তামার হচ্ছে কপার পাইরাইটাস। কপার পাইরাইটাস হচ্ছে তামার, লোহার হচ্ছে হেমাটাইট এবং অ্যালুমিনিয়ামের হচ্ছে বক্সাইট। দেখো নেক্সট কোশ্চেন, পেনিসিলিন কে আবিষ্কার করেছিল? পেনিসিলিন আবিষ্কার করেছিল আলেকজান্ডার ফ্লেমিং। কত সালে? 1928 সালে। এবং এটা কোথা থেকে আবিষ্কার হয়? এক প্রকার ছত্রাক থেকে। এটি পৃথিবীর প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক বা জীবনদায়ী ওষুধ। নেক্সট কোশ্চেন দেখো, ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গের, এটা হচ্ছে এবার আমরা জিকের পার্ট শেষ করলাম, সায়েন্সের পার্ট। এবার আমরা দেখবো জিকের পার্টটা, স্ট্যাটিক জিকে, ঠিক আছে। ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলার নাম কি? বৃহত্তম জেলা হচ্ছে ক্ষেত্রফলের দিক থেকে দক্ষিণ 24 পরগনা এবং ক্ষুদ্রতম হচ্ছে
কলকাতা। জনসংখ্যার বিচারে বৃহত্তম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং ক্ষুদ্রতম হচ্ছে কালিম্পং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র বা বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? এটা অবস্থিত তিরুবনন্তপুরমে, কেরালাতে। এবং সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র বা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়, যেখান থেকে ইসরোর রকেট উৎক্ষেপণ হয়। তো বিক্রম সারাভাই হচ্ছে কেরালাতে এবং সতীশ ধাওয়ানের মহাকাশ কেন্দ্র অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়। নেক্সট, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি যুক্ত হচ্ছে ফুটবলের সাথে। কত সাল দিয়ে চালু হয়েছিল এটা? 1941 সাল থেকে। এবং এটা ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি জাতীয় ফুটবল টুর্নামেন্ট এবং পশ্চিমবঙ্গ এই ট্রফিটি সবচেয়ে বেশিবার জয় করেছে। পশ্চিমবঙ্গ অ্যাজ আ স্টেট সবচেয়ে বেশিবার জয় করেছে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা রাঙামাটির দেশ বা ল্যাটেরাইট মাটির অঞ্চল নামে পরিচিত? পশ্চিমবঙ্গে দেখো কয়েকটি জেলা পরিচিত, সেটা হচ্ছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। এই 4 জায়গায় মেইনলি লাল মাটি বা ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। দেখো নেক্সট কোশ্চেন, বুলস অ্যান্ড বিয়ার্স শব্দবন্ধটি কিসের সাথে যুক্ত? বুলস অ্যান্ড বিয়ার্স শব্দবন্ধটি হচ্ছে স্টক মার্কেটের সঙ্গে যুক্ত। বুলস মানে কি? যখন স্টক মার্কেট দাম বাড়ে সেটাকে বুলস বলে, এবং নিচের দিকে যখন যায় সেটাকে বিয়ার মার্কেট বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, উড়িষ্যি কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশৈলী? উড়িষ্যি কোন রাজ্যের নাচ? উড়িষ্যি হচ্ছে উড়িষ্যার নাচ। এবং ভারতের মোট 8টি ধ্রুপদ নৃত্য রয়েছে, তার মধ্যে হচ্ছে ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর, কত্থক হচ্ছে উত্তর ভারতের, স্পেশালি ইউপিতে কত্থক হয়, উড়িষ্যি হচ্ছে উড়িয়াতে, এরকম বাকি 8খানা নৃত্য দেখে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করেছিল? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1951 সালে। 1951 সালে। কোথায় অবস্থিত? বীরভূম জেলার বোলপুরে অবস্থিত। এবং ভারতের প্রধানমন্ত্রী যে থাকে সেই এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হয়, পদাধিকার বলে। যেই প্রধানমন্ত্রী থাকবে সেই এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হয়, যেহেতু এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই জন্য। নেক্সট, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার? জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার এবং 1961 সালে এটি প্রবর্তিত হয়েছিল এবং প্রথম বাঙালি প্রাপক ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল কত সালে? 1966 সালে। ঠিক আছে, দেখো তো এটাই শেষ। আজকে আমরা 101 থেকে 150 পর্যন্ত কোশ্চেন্সগুলো দেখলাম এবং তোমরা দেখলে প্রত্যেক কোশ্চেনের সঙ্গে অনেক অ্যাডিশনাল ইনফো আমি ইচ্ছা করেই অ্যাড করেছি যাতে আরও কিছু এক্সট্রা কভার হয়ে যায়। ঠিক আছে, এর আগের দুটো পার্টে 1 থেকে 50 আর 51 থেকে 100 এই কোশ্চেনগুলো আমি কভার করেছিলাম। যদি ওই ভিডিওগুলো না দেখো থাকো ওগুলোও দেখো, এগুলোও দেখো। এই সব কটা কোশ্চেন তোমাদের আপকামিং যে WBCS WBPSCর যে মিসলেনিয়াস এক্সাম হবে সেটা, অ্যান্ড তোমার যে গ্রাম পঞ্চায়েতের এক্সাম হবে, সবার জিকের কভার করতে এইসব কোশ্চেন্সগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো সিলেক্ট করা হয়েছে সব যেগুলো প্রবাবিলিটি কোশ্চেন্স আসে সেগুলো থেকে। প্লিজ টেলিগ্রাম লিঙ্কটা জয়েন করে দিও, নিচে যে টেলিগ্রামের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সব ফ্রিতে অ্যাভেলেবেল করানো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।